ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের অঙ্কগুলি দেখব। একের আয়তে আছে, একের দাগের অঙ্কগুলোর প্রত্যেকটার মান হচ্ছে 1 নাম্বারের। একের আয়তে দিয়েছে +4 -3 মান কত। তাহলে +4 এটাকে প্রথম বন্ধনী এভাবে লিখে বন্ধনী থেকে বার করবে। তো +4 থাকবে, আর যেহেতু বাইরে মাইনাস ভিতরেও মাইনাস, মাইনাসে মাইনাসে, তাই এটা প্লাস হয়ে যাবে। তাই +4 আর +3 যোগ করা হবে +7। তাই অ্যান্সারটা হবে বি এর দাগের অ্যান্সারটা। নাম্বার 2তে দিয়েছে 5:10 = 7:x হলে x এর মান নির্ণয় করো। তো 5:10 এই অনুপাতের সংখ্যাগুলোকে আমরা লব হরের আকারে লিখতে পারি। পূর্বপদ হয় লব, পরপদ হয় হর, তাই 5×10 = 7/x। তাহলে এবার কোনাকুনি গুণ করে নিলাম। 5x = 7 × 10, তাহলে x = 7 × 10/5, 10কে 5 দিয়ে কাটলে হয় 2, 7 × 2 = 14। তাহলে x সমান হচ্ছে 14, মানে ডি এর দাগের অ্যান্সারটা। 3তে দিয়েছে x = 1, y = 3 হলে 12x² + 2xy + y² এর মান বের করতে হবে। তাহলে 12x², x এর জায়গায় 1 লিখলে, তাই 12, এটা মানে হচ্ছে গুণ। 12 × 1² যোগ 2 × 1 × 3 = 3²। তাহলে 1² মানে 1, তাই 12 × 1 = 12, আর এই দুটো গুণ করে 3 × 2 = 6, 6 × 1 = 6, আর 3 × 3 = 9, 9 × 6 = 15, 15 আর 12 যোগ করলে হয় 27, বা 12 × 6 = 18, 18 আর 9 যোগ করলে 27। তাই হচ্ছে সি এর দাগের অ্যান্সারটা। 4তে দিয়েছে 5 + 10x এর একটি উৎপাদক 5 হলে অপর একটি উৎপাদক কত হবে। তো এখান থেকে 5 কমন নাও, কমন নিলে পাবে 5 × 1 + 2x। তাহলে একটা উৎপাদক যদি 5 হয়, অপর একটা উৎপাদক হবে 1 + 2x, মানে বি এর দাগের অ্যান্সারটা। 5-এ দিয়েছে আয়তক্ষেত্রের প্রতিটা কোণের মান কত হয় 90 ডিগ্রি। 6-এ বলেছে রৈখিক প্রতিসম হবে না কোনটা, পি। রৈখিক প্রতিসম মানে মাঝ বরাবর দাগ কাটলে মানে একটা আরেকটার সাথে ভাঁজ করলে মিলে যাবে আর কি। যেমন এটাকে দুটো ভাঁজ করলে মিলে যাবে, এমও মিলে যাবে, এক্সও মিলে যাবে, কিন্তু পি হবে না। 2-এর দাগে আসি। 2-এর দাগের প্রত্যেকটার মান, অঙ্কের মান হলো 2। আইতে দিয়েছে একটি আধুলি। আধুলি মানে হলো 50 পয়সা, 1 টাকা মানে 100 পয়সা, 2 টাকা মানে 200 পয়সা মুদ্রার মূল্যের অনুপাত কত। তো এভাবে লিখে নিলে যে 1 টাকা, একটি আধুলি মানে 50 পয়সা, 1 টাকা হলো 100 পয়সা, 2 টাকা মানে 200 পয়সা, তাহলে অনুপাত হচ্ছে 50:100:200। এবার একটা করে শূন্য কেটে দেবো, দিলে 5:10:20, আর 5 দিয়ে কাটলে 5 × 1 = 5, 5 × 2 = 10, 5 × 4 = 20, তাই 1:2:4। 2-এর 2-তে বলেছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে 64-র 147 পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। তো 64-র 147কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম, করে সেগুলোকে স্কোয়ারে নিয়ে গেছি। তো নিয়ে গিয়ে দেখছি যে 3 বিজোড়ে আছে। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো 3। মানে আমি যদি 64 আর 147কে 3 দিয়ে গুণ করি, তাহলে এটা হয়ে যাবে 3 × 4 = 12, 49, মানে 64-র 49। তখন এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। রুট করলে হবে 8-এর 7, মানে 8-এর 7-এর বর্গ হচ্ছে 64-র 49। তাই নির্ণয় উত্তর ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো 3। 3 দিয়ে গুণ করলে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 3-এতে দিয়েছে 2a + 3b - 5 - b + a সমান কত। তো এটা যদি আমরা বন্ধনী থেকে বার করি, তাহলে এখানে প্রথম সংখ্যামালাটা এইভাবে লিখবে, পরেরটা -b - a হয়ে যাবে। এবার সদৃশ পদগুলোর মধ্যে বিয়োগ করলে হবে a + 2b - 5। 4-এ দিয়েছে x² + 10x + 25কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এটাকে যদি বিশ্লেষণ করি, x² + 2 × x × 5 + 5², তো x + 5 হোল স্কোয়ার। তার মানে উৎপাদকে বিশ্লেষণ করলে এটা আমরা আর একটু ভেঙে লিখলে x + 5 × x + 5। 5-এ দিয়েছে ত্রিভুজের সর্বসমতা দুটি শর্ত লেখো। এটা তোমাদের বইয়ের 126 পাতায় রয়েছে। সর্বসমতার 4টে শর্ত আছে। তো এখান থেকে যে কোনো দুটো শর্ত তোমরা লিখে দেবে, যেমন বাহু বাহু বাহু, SSS বা SAS বা ASA বা RHS, যে কোনো দুটো শর্ত লিখে দেবে। 6 দিয়েছে প্রদত্ত চিত্রটি থেকে দুটি একান্তর কোণ লিখতে বলেছে। এখানে 6-এর দাগে দিয়েছে প্রদত্ত দুটো চিত্র থেকে একান্তর কোণ। একান্তর কোণ মানে এরকম জেডের মতো যেগুলো হয়, তাহলে এখানে এই কোণটা একান্তর এইটা, আর
এখান থেকে যদি ধরি এই কোণটা একান্তর এইটা, যে কোনো দুটো লিখতে বলেছে, তাহলে আমি লিখে দিচ্ছি কোণ এ ই জি সমান একান্তর কোণ ই জি এইচ। আর একটা কোণ হবে তাহলে ই এফ এইচ সমান একান্তর কোণ এফ এইচ ডি। সাথে দিয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 3a - 4b একক। এবার সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান, এবার সমান বাহুর প্রত্যেকটা দৈর্ঘ্য a - b একক হলে অপর বাহুর দৈর্ঘ্য কত? তাহলে এখানে আচ্ছা, সমান বাহুর একটি দৈর্ঘ্য হচ্ছে a - b একক, তাহলে সমান বাহু দুটির মোট দৈর্ঘ্য হবে 2 × a - b একক, আর পরিসীমা মানে তিনটি বাহুর সমষ্টি মানে 3a - 4b একক। তাহলে তিনটে বাহুর যোগফল থেকে দুটি বাহুর সমষ্টি বিয়োগ দিলেই তৃতীয় বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে অপর বাহুর দৈর্ঘ্য সমান 3a - 4b - 2 × a - b। তাহলে 3a - 4b - 2a + 2b, এটা যেহেতু মাইনাস ছিল বাইরে মাইনাস, প্লাস মাইনাসে তাই এটা মাইনাস হয়ে গেল। তাহলে এবারে সদৃশ পদগুলোর মধ্যে কাজ করলে 3a থেকে 2a মাইনাস দিলে a, আর -4b থেকে +2b মাইনাস করলে -2b একক। তিনের দাগে আসি। তিনের দাগের দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, তার মান হচ্ছে 5 নাম্বার। আইতে বলেছে তোমাদের গ্রামের রাস্তা পরপর 4 বছরের খরচের অনুপাত হচ্ছে 2:4:3:2। ওই 4 বছরে যদি 132 লক্ষ টাকা খরচ হয়, তাহলে হিসাব করে দেখো দ্বিতীয় বছরে কত খরচ হয়েছে আর প্রথম আর তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে। তো তোমরা আনুপাতিক ভাগার করা শিখে গেছো। তো 4 বছরে মোট খরচ হয়েছে 132 লক্ষ টাকা, আর খরচের অনুপাত 2:4:3:2। তাহলে প্রথম বছরের খরচ হয়েছে 132 লক্ষ গুণ 2 বাই বলে এগুলো সব যোগ করে হরটা তৈরি করছি, তাহলে হচ্ছে 11, 2 এর 11। 132কে 2 এর 11 দিয়ে কাটলে 11 দিয়ে কাটলে হয় 12, 12 2 24 লক্ষ টাকা। তাহলে প্রথম বছরে খরচ হয়েছে 24 লক্ষ। দ্বিতীয় বছরে খরচ হয়েছে 132 লক্ষ গুণ 4 এর 11, তার মানে 48 লক্ষ টাকা। তৃতীয় বছরে খরচ হয়েছে 132 লক্ষ গুণ 3 এর 11 মানে 36 লক্ষ টাকা। এইখানে অনুপাতের যে সংখ্যাগুলো, এটা প্রথম বছরের জন্য, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ বছরের জন্য। তো সেই জন্য প্রথম বছরে যখন অনুপাতটা বের করেছি তার লবটা করেছি 2 এর 11, দ্বিতীয় বছরে যখন করেছি তখন 4 এর 11, আর তৃতীয় বছর 3 এর 11। ঠিক আছে, তাহলে দ্বিতীয় বছরে 48 লক্ষ টাকা খরচ হয়েছে, আর প্রথম আর তৃতীয় বছরে মোট খরচ হয়েছে 24 যোগ 36 লক্ষ টাকা মানে 60 লক্ষ টাকা খরচ হয়েছে। 2-তে দিয়েছে 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি কি হবে। তাহলে 0.4 এর বর্গ হলো 0.4 স্কোয়ার মানে 0.16, 0.3 এর বর্গ মানে 0.3 স্কোয়ার মানে 0.09। তাহলে 0.4 এর বর্গ যোগ 0.3 এর বর্গ সমান 0.16 যোগ 0.09 মানে 0.25 মানে 0.5 এর স্কোয়ার। তাহলে যে বর্গের সমান সেই সংখ্যাটি উত্তর নির্ণয় সংখ্যাটি হলো 0.5। 3-এ দিয়েছে ঘন্টায় 48 কিলোমিটার বেগে, মানে ঘন্টায় 48 কিলোমিটার ট্রেনটার গতিবেগ বেগে ধাবমান 100 মিটার লম্বা একটা ট্রেন, ট্রেনের দৈর্ঘ্য 100 মিটার, 24 সেকেন্ডে পাহাড়ের ভেতর দিয়ে সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো। সুড়ঙ্গ রাস্তার দৈর্ঘ্য কত? তাহলে যখন কোনো ট্রেন সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করে, ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য যায়। তাহলে এইভাবে লিখে নিলে এবার সময় আর দূরত্বে ছক করে নিলাম। তাহলে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, যেহেতু 24 সেকেন্ডে পাহাড়ের ভেতর দিয়ে সুড়ঙ্গ রাস্তাটা অতিক্রম করেছে তাই ঘন্টাটাকে সেকেন্ডে নিয়ে গেলাম, আর 48 কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করে মিটারে নিয়ে গেলাম। তাহলে সময় আর দূরত্ব সরল সমানুপাতি, তাহলে 3600:24 সমানুপাত 48 × 1000:x। অতএব x সমান কাটাকুটি করে হচ্ছে 320 মিটার। এই 320 মিটারের মানে হলো সুড়ঙ্গের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য হলো 320 মিটার।
তাহলে আমরা ট্রেনের দৈর্ঘ্য জানি, তাহলে বা লিখে লিখবে সুড়ঙ্গের দৈর্ঘ্য প্লাস 100 মিটার সমান 320, অতএব সুড়ঙ্গের দৈর্ঘ্য সমান 320 মিটার বিয়োগ 100 মিটার মানে 220 মিটার। তাহলে সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য ছিল 220 মিটার। 4 দিয়েছে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণ বর্গ সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য হবে, হিসাব করে লিখি। তাহলে 12, 18, 30-এর লসাগু বের করবে, করে স্কোয়ারে নিয়ে যাবে। লসাগু পূর্ণবর্গ নয়, যেহেতু একটা বিজোড়ে আছে, তাহলে নির্ণয় লসাগু হবে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার মানে 900। এবার 900 হচ্ছে 3 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা, 4 অঙ্কের নয়। আমাদের বলেছে 4 অঙ্কের বৃহত্তম, তাহলে 900-র পরবর্তী পূর্ণ সংখ্যা হবে 900 গুণ 4 3600, 900 গুণ 9 8100, আর 900 গুণ 16 মানে 14400। কিন্তু এটা হচ্ছে 5 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হবে 8100। অতএব নির্ণয় 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 8100। 4-এর আয়তে দিয়েছে কোন স্থানের তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে তাপমাত্রা -4 ডিগ্রি সেলসিয়াস হয়, প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে। তাহলে 8 ঘন্টায় তাপমাত্রা কমেছে 12 ডিগ্রি সেলসিয়াস -4 ডিগ্রি সেলসিয়াস, মাইনাসে মাইনাসে প্লাস 12 ডিগ্রি সেলসিয়াস প্লাস 4 ডিগ্রি সেলসিয়াস যোগ করলে হচ্ছে 16 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 1 ঘন্টায় তাপমাত্রা কমেছে 16 ডিগ্রি সেলসিয়াস বাই 8 সমান 2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রতি ঘন্টায় তাপমাত্রা কমেছে 2 ডিগ্রি সেলসিয়াস। 2-তে দিয়েছে শূন্যস্থান পূরণ করতে হবে, তাহলে এখানে -16কে যদি আমি -2 দিয়ে ভাগ করি, তাহলে ভাগের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে ভাগ বা গুণ, -16কে আমি যদি -2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে 8, তার মানে শুধু 8 হলো। তাহলে ফাঁকা বাক্সে ঘরে কি বসবে, এবার -8টা সমান চিহ্নের বাঁ দিকে আছে প্লাসে, ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাই ফাঁকা ঘরে বসবে -1 -8 মানে 9। দুটো সংখ্যা ঋণাত্মক হলে যোগ করতে হয়, আর যোগফলের আগে বিয়োগ চিহ্ন বসিয়ে দিতে হয়, তাহলে -9 ফাঁকা ঘরে বসবে। 5 দিয়েছে মান নির্ণয় করতে, দুটো মান নির্ণয় করতে দিয়েছে, এটা সূচকের অঙ্ক। তো আয়তে আছে 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 4। তো এগুলো যেহেতু মূল সংখ্যাটা 1, তাই সূচকগুলো যোগ করে দিয়ে পাচ্ছি 10 টু দি পাওয়ার 7। এবার 10কে যদি ভাঙি, হরটা লিখে রেখে দেবে, 10টাকে যদি ভাঙি তাহলে 5 ইন্টু 2, এবার এটাকে ভেঙে লিখে আমরা এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7। এবার যখন ওপরেও একই সংখ্যা এরকম নিচেও একই সংখ্যা হয় ভগ্নাংশের, তখন সূচকগুলো বিয়োগ হয়। তাহলে 7 থেকে 5 বিয়োগ দিয়ে হলো 2, তাই 2 স্কোয়ার, আর 7 থেকে 4 বিয়োগ দিয়ে হলো 3, 5 কিউব। তাহলে 2 স্কোয়ার মানে 4, আর 5 কিউব মানে 125, মানে 4 গুণ 125 মানে 500। 4 5 20 শূন্য হাতে 2, 4 2 8 9 10 শূন্য 4 1 4 5। 2-এর দাগে এবারে এটা করব। তো এখানে এটাকে বাইরে বের করে নিলাম, এতে সূচক দুটো যোগ করে নিলাম, হলো 6 টু দি পাওয়ার 6 ভাজিত 6 টু দি পাওয়ার 7। তাহলে 6 টু দি পাওয়ার 6 থেকে +6 থেকে -7 বিয়োগ দিলে হবে 6 টু দি পাওয়ার -1। তো এটার মানে হচ্ছে 1/6, কারণ আমরা সূচকের অঙ্কে শিখেছি a টু দি পাওয়ার -1 মানে 1/a। তো এখানে 6 টু দি পাওয়ার -1 মানে 1/6 হচ্ছে অ্যান্সার। 6-এর আয়তে দিয়েছে একটা ত্রিভুজে 3টে বাহুর দৈর্ঘ্য x + y সেমি, 2x + 1 সেমি, 4x - 8 সেন্টিমিটার হলে পরিসীমা কত। পরিসীমা মানে 3টে বাহুর যোগফল, 3টে যোগ করে দেবে, তাহলে x 2x আর 4x যোগ করলে হচ্ছে 7x, y এর সাথে আর কেউ নেই তাই y বসে গেল, আর -8 আর +1 এর মধ্যে কাজ করলে হবে -7। তাহলে পরিসীমা হচ্ছে 7x + y - 7 সেমি। 2 দিয়েছে গুণ করতে বলেছে, তো এখানে আমরা বন্ধনীটা তুলে দেবো। তাহলে 6 আর 18 কাটলে 3, 25কে 5 দিয়ে কাটলে 5, তো মাইনাসটা নেমে গেল, 5 3 15, x স্কোয়ার আর x গুণ করলে x কিউব, ওয়াইটা বসে গেল, যেহেতু y এর কিছু নেই তো এটাকে একটু সাজিয়ে নিয়ে লিখে দিতে পারো x কিউব y জেড কিউব। এখানে জেড স্কোয়ার আর এখানে জেড আছে, জেডের মাথায় কেউ নেই মানে 1 ধরবে, তাই 2 আর 1 3। 7-এর আয়তে দিয়েছে সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে, সূত্র মানে এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটাকেই ধরা হবে। তো আমরা প্রথমে এই দুটোকে একটু সাজিয়ে নিলাম, a স্কোয়ার +1 প্লাস a করলাম, a স্কোয়ার +1 মাইনাস a করলাম, তো এটা a এটা b আর এটা a এটা b, তাহলে a + b a - b, তো সেখান থেকে আসছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারে
তো এটাকে যদি আমরা ভেঙে লিখি a টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার প্লাস 1 মাইনাস a স্কোয়ার, এটাকে লিখে রাখলাম। তো এখান থেকে পাচ্ছি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার প্লাস 1 আর a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার প্লাস 1। আবার সাজিয়ে নিলাম, সাজিয়ে নিয়ে a টু দি পাওয়ার 4 প্লাস 1কে রাখলাম একসাথে আর প্লাস a স্কোয়ারকে আলাদা রাখলাম। তাহলে এটা a প্লাস বি, এটা a মাইনাস বি, এটাকে a এটাকে b ধরলে তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার হোল স্কোয়ার। তো এটাকে যদি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙি তাহলে a টু দি পাওয়ার 8 হবে, কারণ a টু দি পাওয়ার 4 প্লাস 1 হোল স্কোয়ার। তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে হবে a টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তো এইটা এরকম, এই ক্ষেত্রে এরকম হলে এই দুটো গুণ হয়, তাই a টু দি পাওয়ার 8 প্লাস 2 a টু দি পাওয়ার 4 প্লাস 1 এইটা পাবো। তো এইটা পেয়েছি। এবার এই দুটোর মধ্যে কাজ হবে, কাজ হয়ে হলো a টু দি পাওয়ার 8 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস 1 হলো অ্যান্সার। সাথে দুয়েতে দিয়েছে x সমান a প্লাস 1/a, y সমান a মাইনাস 1/a, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ারের মান কত। তো এটাকে একটু সূত্রের আকারে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম। তাহলে ওটা হচ্ছে x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার প্লাস y স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার হোল স্কোয়ার। তো এটাকে ভাঙলাম x প্লাস y ইন্টু x মাইনাস y হোল স্কোয়ার করে। এবার যেখানে x আছে a প্লাস 1/a আর যেখানে y আছে a মাইনাস 1/a লিখলাম। এবার এটা প্রথমে যেরকম ছিল বসে গেল, এখানে যেহেতু মাইনাস আছে তাই a প্লাস a 1/a লিখে মাইনাস a প্লাস 1/a লিখলাম। তাহলে এটা কেটে গেল, এখান থেকে পেলাম 2a আর এই দুটো যোগ করে পেলাম 2/a, a কেটে গেল, তাহলে 2 2 4, 4 স্কোয়ার সমান হচ্ছে 16। 8 আছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, আইতে আছে x টু দি পাওয়ার 4 প্লাস 64 y টু দি পাওয়ার 4। তো এটাকে যদি আমি ভাঙি তাহলে x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 8y স্কোয়ার হোল স্কোয়ার। তো এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র, তাই লিখলাম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার। তো এটা লিখে এটা পেয়েছি। তো সেখান থেকে আমরা পাচ্ছি x স্কোয়ার প্লাস 8y স্কোয়ার হোল স্কোয়ার, মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রতে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা এইটা ধরে আমরা গেলাম। তো সেখান থেকে আমরা এইটা পেলাম। এবার এটাকে একটা সূত্রের আকার দিতে চেষ্টা করলাম, তাহলে x স্কোয়ার প্লাস 8 y স্কোয়ার হোল স্কোয়ার আর এটাকে নিলে 4xy হোল স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার, এটা বি স্কোয়ার, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই x স্কোয়ার প্লাস 4xy প্লাস 8y স্কোয়ার আর x স্কোয়ার মাইনাস 4xy প্লাস 8y স্কোয়ার। 2 দাগে আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার y স্কোয়ার প্লাস 9y টু দি পাওয়ার 4। তো এটাকে ভাঙবে x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার প্লাস এইটাকে প্লাস 3y স্কোয়ার হোল স্কোয়ার আর এখানে লিখবে মাইনাস 9x স্কোয়ার y স্কোয়ার। তো এখান থেকে দেখো আমরা পাবো x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 6x স্কোয়ার y স্কোয়ার প্লাস 3y স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার y স্কোয়ার। তাহলে এই দুটোর মধ্যে কাজ হলে আমরা কিন্তু মাইনাস 3x স্কোয়ার y স্কোয়ারটাই পাবো। এবার এইটাকে যদি সূত্রের আকারে সাজাও তাহলে পাবে x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার হোল স্কোয়ার আর এখান থেকে কমন নিলে 3xy হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে চলে এলে তাহলে x স্কোয়ার প্লাস 3xy প্লাস 3y স্কোয়ার আর x স্কোয়ার মাইনাস 3xy প্লাস 3y স্কোয়ার। 9 দাগে আসি। 9 দাগেতে যে কোনো একটা সমাধান করতে হবে। 3 নাম্বারের আইতে দিয়েছে x/2 মাইনাস 2/5 সমান x/3 প্লাস 1/4। তো এটাকে x এর পদগুলোকে এক জায়গায় নিলাম, তাই লিখলাম x/2 মাইনাস x/3 সমান 2/5। 2/5টা যেহেতু সমান চিহ্নের বাঁদিকে মাইনাসে ছিল, ডান দিকে আনতে প্লাস হয়ে গেল আর এটা প্লাস 1/4। তাহলে এই দুটো বিয়োগ করে হচ্ছে 3x মাইনাস 2x/6 আর এই দুটো যোগ করে হচ্ছে 8 প্লাস 5/20। 5 4 20, 5 আর 4 লসাগু 20। তাহলে এখানে পাচ্ছি x/6 সমান 13/20। তাহলে x সমান 13 ইন্টু 6/20। তো 2 দিয়ে কাটলাম, 3 2 6, এটা 10, তাহলে 3 তারে 39 এর 10, তাহলে x সমান 3 পূর্ণ 9 এর 10। 2-তে দিয়েছে 2 নম্বর বলেছে একটা ব্যাগে 5 টাকার এবং 10 টাকার মোট মুদ্রার সংখ্যা হচ্ছে 20টি। তাহলে আর ব্যাগে মোট 145 টাকা থাকলে মুদ্রা কতগুলি আছে।
আচ্ছা লিখবে, ধরি 5 টাকার মুদ্রা আছে এক্সটি আর 10 টাকার মুদ্রা আছে 20 মাইনাস এক্স। যেহেতু 5 টাকা 10 টাকার মোট মুদ্রা আছে 20টি, আর 5 টাকা 10 টাকার মোট ব্যাগে মোট 145 টাকা আছে, তাহলে 5x ইন্টু 10 ইন্টু 20 মাইনাস এক্স সমান হচ্ছে 145। তাহলে গুণ করে বার করবে। মানে ধরো তোমার কাছে আছে 5 টাকার নোট 5টা আছে, তাহলে যদি তোমাকে বলে যে কত টাকা আছে, তাহলে তুমি 5 আর 5 গুণ করে বলবে 25 টাকা। আর যদি বলা হয় যে 10 টাকার নোট কটা আছে, তুমি বলে 4টে, তাহলে মোট কত টাকা আছে, 4 10 40। তো সেই জন্য এই গুণগুলো বার করা হলো। 5 টাকার মুদ্রা আছে এক্সটি, তার মানে মোট টাকা আছে 5x, আর 10 টাকার মুদ্রা আছে 20 মাইনাস এক্স, তাহলে মোট টাকা আছে 10 ইন্টু 20 মাইনাস এক্স। তো এই দুটো যোগ করে হচ্ছে 145। তো এবার এখান থেকে হিসাব করে বেরোচ্ছে এক্স সমান হলো 11টি। তাহলে 5 টাকার মুদ্রা আছে 11টি আর 10 টাকার মুদ্রা আছে 20 বিয়োগ 11 সমান 9টি। তো যোগ করে এখানে দেখে নিতে পারো যে 145 হচ্ছে কিনা। 9 10 ধরো 90 আর 5 11 55, তাহলে 5 নেমে গেল আর 9 5 14, 145। আচ্ছা এরপরে দিয়েছে 10-এর আয়তে দিয়েছে এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করো, যার হচ্ছে এবি হবে 4 সেমি, বিসি হবে 6 সেমি, আর কোণ হবে 145 ডিগ্রি। তো এইরকম করে একটু এঁকে নেবে। তো এবার এঁকে নিয়ে এবার নিচে মানে তোমার যে কোনো মাপের একটা সরলরেখা অংশ কেটে এখান থেকে প্রথমে 6 সেন্টিমিটার মাপের একটা বাহু কেটে নিলে, আর এখানে 45 ডিগ্রি কোণটা এঁকে নিলে। 45 ডিগ্রি কোণের ওপরে যে বাহু পাবে সেখান থেকে 4 সেন্টিমিটার মাপ করে কেটে নিয়ে আর এই এ আর সি বিন্দুটা কেটে নিলে সেটা হলো এ বিন্দু। এ আর সি বিন্দু জুড়ে দিবে। তাহলে প্রথমে যে কোনো মাপের সরলরেখা অংশ এভাবে কেটে নেবে। এখানে কাঁটা বসিয়ে 6 সেন্টিমিটার মাপ নিয়ে যেখানে একটা দাগ দেবে, বৃত্তচাপ আঁকবে, সেটা সি বিন্দু হবে। এটা বি বিন্দু। বি বিন্দুতে 45 ডিগ্রি কোণ করতে হবে। 45 ডিগ্রি কোণ করা মানে 90 ডিগ্রি কোণ করবে। 90 ডিগ্রি কোণ করে এটাকে সমদ্বিখণ্ডিত করলে, সমদ্বিখণ্ডিত করে কোণের যে ওপরের বাহুটা পাবে, বি বিন্দুতে কাঁটা বসিয়ে 4 সেন্টিমিটার মাপটাকে নিয়ে আর একটা বৃত্তচাপ আঁকবে, সেটার নাম দেবে এ। এবার এ আর সি জুড়ে দেবে। তাহলে এই হয়ে যাবে তোমাদের মানে যেভাবে ত্রিভুজটা আঁকতে বলেছে সেভাবে ত্রিভুজটা তৈরি হয়ে যাবে। আর তার আগে দুটো বাহু এমনি এঁকে রেখে দেবে, দিয়ে নাম দিয়ে রেখে দেবে। দুইতে দিয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার সমান দুটি বাহু প্রত্যেকটি দৈর্ঘ্য 7.2 সেমি আর সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি। তো 7.2 সেন্টিমিটার মাপের একটা সরলরেখা অংশ কেটে নেবে। আর যেহেতু 100 ডিগ্রি কোণ চাঁদার সাহায্যে আঁকা, কম্পাসের সাহায্যে আঁকা যায় না, তো চাঁদা দিয়ে একটা 100 ডিগ্রি কোণ এঁকে রেখে দেবে। এবার একটা বড় দেখে রেখা অংশ কেটে সেখান থেকে মানে পেন্সিল কম্পাসের সাহায্যে 7.2 সেন্টিমিটার মাপটা নিয়ে কিউ বিন্দুতে কাঁটা বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবে, যেখানে ছেদ করবে তার নাম দিলে আর। এবার এই কিউ বিন্দুতে এখানে 100 ডিগ্রি কোণের অনুরূপ কোণ আঁকবে। এখানে কাঁটা বসিয়ে এই বৃত্তচাপটা নেবে, সেই মাপটা নিয়ে এখানে ওই বৃত্তচাপ নেবে। এবারে এই দুটো ছেদ বিন্দুর মাপ নেবে, নিয়ে এখানে কাঁটা বসিয়ে এই আগের বৃত্তচাপটাকে ছেদ করে এই যে ছেদ বিন্দুটা পাবে এইটা জুড়ে বাড়িয়ে দেবে। বাড়িয়ে দিলে এবার এখান থেকে তুমি 7.2 সেন্টিমিটার করে নিতে পারো। তো আমি করেছিলাম কি, এখান থেকে প্রথমে যখন 7.2 সেমি এঁকেছিলাম তখন এখানে কাঁটা বসিয়ে ওপরে বৃত্তচাপটাকে এঁকে রেখে দিয়েছিলাম। এবারে যখন 100 ডিগ্রি করেছি, 100 ডিগ্রি ওপরে বাহুটাকে বাড়িয়ে দিতে যেখানে ছেদ করেছে সেটা 7.2 হলো, সেটার নাম দিলাম পি, আর পি আর আর যোগ করে দিতে আমাদের এই সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হয়ে গেল, যে সমান বাহু দুটোর মধ্যবর্তী কোণ 100 ডিগ্রি। কিনে দিয়েছে একটি সামান্তরিক ল্যান্ড আঁকতে বলেছে। এএল হচ্ছে 6.6 সেমি, এএন হলো 5.4 সেমি, আর এ কোণটা হবে 45 ডিগ্রি। তো মোটামুটি এইভাবে একটা এঁকে নেবে। আর 6.6 সেমি আর 5.4 সেন্টিমিটারে দুটো সরলরেখাংশ এঁকে রেখেছি নাম দিয়ে। এবারে একটা বড় মাপের সরলরেখাংশ কেটে একটা প্রান্তবিন্দুতে এ দিলে এতে কাঁটা বসিয়ে 6.6 সেন্টিমিটার মাপের মাপ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে, অবশ্যই পেন্সিলে আঁকবে, পেন ব্যবহার করবে না। তো একটা বৃত্তচাপ এঁকেছি, এখানে সেটা এল নাম দিলাম। এবার এ বিন্দুতে 45 ডিগ্রি কোণকে ওপরের বাহুটা পেলাম, তো সেখান থেকে 5.4 সেন্টিমিটার এই কেটে নিয়েছি, এর নাম দিয়েছি এন। এবার আবার এন থেকে 6.6 সেন্টিমিটার মাপ দিয়ে একটা বৃত্তচাপ এঁকেছি, আর এখান থেকে 5.4 সেন্টিমিটার মাপ দিয়ে ওই বৃত্তচাপটাকে ছেদ করে তার নাম দিয়েছি ডি। তারপরে এন ডি আর ডিএল যোগ করে দিয়েছি। 11 দাগে আসে। 11 আয়তে দিয়েছে প্রদত্ত ত্রিভুজ দুটি সর্বসম কিনা যুক্তি দিয়ে দেখা। তো তোমাদের এটা কষে দেখি 9-এর আয়ের দাগের অঙ্কটাই দিয়েছে।
তো এখানে বাহু বাহু যে শর্তটা আছে যে এটা দেখাবে যে এটা সর্বসম বলে এটা লিখবে যে এখানে ত্রিভুজে 3টে বাহুর দৈর্ঘ্য অপর ত্রিভুজটি 3টে বাহুর দৈর্ঘ্যের সমান, তাই আমরা বাহু 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 বা এসএস এর শর্ত বলবো। আর এখানে দিয়েছে প্রদত্ত চিত্রে বিপ্রতীপ আর অনুরূপ কোণগুলি লেখো। তো এখানে বিপ্রতীপ মানে এই যে ক্রস করলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো আমি এখানে মোটামুটি 8খানা লিখে দিয়েছি। আর অনুরূপ কোণ হচ্ছে এই দুটো 1 2 3 4। তিনে দিয়েছে কোণভেদে ত্রিভুজগুলি আঁকো এবং ত্রিভুজগুলির কোণগুলির মান লেখো। আচ্ছা, কোণভেদে ত্রিভুজ আর সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী ত্রিভুজ। তোমার সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের কোণের মান 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে, এরকম ছবিটা আঁকবে। সূক্ষ্মকোণী হচ্ছে যে ত্রিভুজের 3টে কোণী সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়ে থাকে। তো একটা সমবাহু ত্রিভুজ এঁকে দিয়ে এই কোণগুলোর মান 60 ডিগ্রি করে দেবে। আর স্থূলকোণী ত্রিভুজ বলেছে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ অপর কোণগুলো সূক্ষ্মকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। এই যেরকম 120 ডিগ্রি 30 আর 30 120 ডিগ্রি কোণ করবে, কোণ করে ত্রিভুজটা এঁকে নেবে। 4 দিয়েছে বাহুভেদে চতুর্ভুজের শ্রেণী বিভাগ করো। বাহুভেদে চতুর্ভুজ হচ্ছে 4 রকমের হয়: সামান্তরিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস আর ট্রাপিজিয়াম। 5 দিয়েছে একটি ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি এবং প্রতিসাম্য রেখা 2 হলে চতুর্ভুজটি কি কি হতে পারে? তাহলে চতুর্ভুজটি রম্বস এবং আয়তক্ষেত্র হতে পারে। 12 রাইতে দিয়েছে সপ্তম শ্রেণীর 55 জন ছাত্রছাত্রী আর অষ্টম শ্রেণীর 60 জন ছাত্রছাত্রীর প্রিয় খেলার তথ্য দেয়া হলো। নিচের টেবিলে দেওয়া হয়েছে, দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলেছে। তো এইভাবে 1 একক সমান একজন ছাত্রছাত্রী ধরে এইভাবে 16 অবধি স্কেলটা তৈরি করে নেবে। আর তোমার এই ফাঁকা ঘর হচ্ছে সপ্তম শ্রেণী আর এই দাগ কাটাটা হচ্ছে অষ্টম শ্রেণীকে বোঝাচ্ছে। তো এইভাবে স্তম্ভচিত্রটা তৈরি করে নেবে। আর নিচে এখানে খেলার নাম আর এখানে হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা: ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি, খোখো। এইভাবে দেখিয়ে দেবে। 2 নম্বরে দিয়েছে যে কৃষ্ণনগরের এক কুমোরের 5 মাসের মাটির পুতুল আর সোলার পুতুলের তথ্য নিচের টেবিলে দেওয়া হয়েছে। দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আর মে। তো এখানে 1 একক সমান 50টা পুতুল ধরবে। এটা হচ্ছে সোলার পুতুল আর এটা হচ্ছে মাটির পুতুলের জন্য। তো 1 একক পুতুল ধরে এইভাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বলে এভাবে নিচে মাস করবে আর এখানে পুতুলের সংখ্যা করে এইভাবে স্তম্ভচিত্রটা তৈরি করে নেবে। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলো।